শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আন্দোলনে গুলি না চালানো ও ডিবি হেফাজত থেকে 6 সমন্বয়কের মুক্তি চেয়ে হাইকোর্টে রিট। শিশু ফায়েজের কোমরে দড়ি পরানো ভুল ছিল, জানালো রাষ্ট্রপক্ষ। আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেলে মারা যান রংপুরের শিক্ষার্থী সাইদ। দাবি পুলিশের, বিষয়টিকে হাস্যকর বলছে সুশীল সমাজ। রাজধানীতে জলাশয় দখলের বিরুদ্ধে প্রশাসনের শক্ত অবস্থানেও হচ্ছে না কাজ। দেশে অস্থিরতার সুযোগে ভরাট হয়েছে বাউনিয়া খালের একাংশ। এবার বিস্তারিত সংবাদ। কোটা আন্দোলনকারীদের উপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এই রিট আবেদনটি করেন। আবেদনে ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের যেসব স্বজনকে আটক বা গ্রেফতার করা হয়েছে তাদেরও মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। এতে রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর আজই শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে আরেক রিটের শুনানিতে কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার শিশু ফায়েজের কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে আজ জানিয়েছে রাষ্ট্রপক্ষ। কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর দিয়েছে পুলিশ, যেখানে উল্লেখ আছে আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেলে তার মৃত্যু হয়েছে। ভিডিও প্রমাণ থাকার পরও এ ধরনের এজাহার হাস্যকর বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। রংপুর থেকে ফুয়াদ হাসানের রিপোর্ট। বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করার এই দৃশ্য। এরপরও পুলিশের এজাহারে বিষয়টি ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেলে তার মৃত্যু হয়েছে। এই এজাহার সমালোচনা করছে সবাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই যে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার যে ভিডিও ফুটেজ, সেটাকে যেভাবে বিশ্লেষণ করেছে, আমরা সেটাও যদি দেখি যে আসলে আবু সাইদ পুলিশের জন্য কোনো হুমকি ছিল না, কিংবা এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি যে তাকে ছত্রভঙ্গ করার জন্য বা আত্মরক্ষা করার জন্য গুলি ছুটতে হবে। তারা যেভাবে মামলার যে বিষয়বস্তু এনেছে, যেখানে হাজার হাজার ছাত্রদের কিংবা রণক্ষেত্রে পরিণত হয়েছিল, এটা এমন করে তারা মামলায় গদ লিখেছে যেটা যেন দুই পক্ষের গোলাগুলি হয়েছিল, সেই কারণে আবু সাইদ মৃত্যুবরণ করেছে। বেরোবি শিক্ষকদেরও দাবি পুলিশের গুলিতেই নিহত হন সাইদ। এরপরও এরকম এজাহার লজ্জাজনক বলে মনে করেন তারা। পুলিশের গুলিতে নিহত হয়েছে, এটি দৃশ্যমান, দিবালোকে এ ঘটনা ঘটেছে, অসংখ্য মানুষের সামনে ঘটেছে, গণমাধ্যমে সরাসরি এটি দেখা গেছে। সেটিকে যদি আড়াল করা হয় তাহলে সত্যকে চাপিয়ে রাখার চেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান কমিটির প্রধান জানান, এরই মধ্যে বিভিন্ন তথ্য উপাত্ত হাতে এসেছে, তবে আরও অনেক কিছু জানার আছে। আমাদেরকে সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলতে হবে। এখন আমাদের স্টুডেন্টরা বাইরে আছে, অথবা আমরা প্রক্টরাল বডির সঙ্গে কথা বলতে চাই, ছাত্র উপদেষ্টার সঙ্গে কথা বলতে চাই, আমাদের যে প্রভোস্ট বডি আছে তাদের সঙ্গে কথা বলতে চাই। তো যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ, এই জন্য আমরা আসলে এই বিষয়টা নিয়ে আর খুব এগুতে পারছি না আর কি। এফআইআর এর ব্যাপারে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আবু সাইদের শরীরে রাবার বুলেট লাগলেও এই দূরত্বে মৃত্যু হওয়ার কথা নয়। যেখান থেকে রাবার বুলেটটা ছোড়া হয়েছে আর যেখানে আবু সাইদ ছিল, এটা 52 ফিট। আমরা ফিজিক্যালি এটা আমাদের তদন্ত কমিটি মেপেছে 52 ফিট দূরে। তো থিওরিটিক্যালি 52 ফিট দূরে যদি কারো বুকে পেটে আপনার রাবার বুলেট লাগে তাহলে মারা যাওয়ার কথা না। আবার যদি গ্রিভিয়াস ইনজুরি হতে পারে, গ্রিভিয়াস ইনজুরি হলেও হসপিটালাইজড হয়ে হয়তো অন্য কোনো সফট অর্গানে লাগলে, তার মধ্যে ডেটটা হয়েছে ব্রড ডেট।
মানে জায়গায় মারা গেছে। এই জায়গাটাই আমাদের কনফিউশনটা। এই জন্য আমাদের এই রিপোর্টগুলো পর্যন্ত অপেক্ষা না করলে, এই রিপোর্টগুলো না পেলে আমরা কিন্তু আমাদের কনফিউশনটা আমরা ক্লিয়ার করতে পারতেছি না যে কী কারণে তার মৃত্যুটা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান রাজিবুল ইসলাম জানান, ছররা গুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে, তবে এর বেশি তথ্য জানাতে রাজি হননি তিনি। ফুয়াদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, রংপুর। 11 ঘন্টার কারফিউ শিথিলের রাজধানীর জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক আজ। মানুষও যান চলাচল বেড়েছে। এদিকে কোটা আন্দোলনকারীদের কর্মসূচি থাকায় সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকায় সড়কে ভিড় বেড়েছে সাধারণ মানুষের। যান চলাচল বৃদ্ধি পাওয়ায় অনেক সড়কে দেখা দিয়েছে যানজট। এদিকে সকাল 11টা থেকে কোটা আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকায় প্রেস ক্লাব, বাড্ডা, মিরপুর 10 ও ইসিবি চত্বর এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। কোথাও কোথাও বিশৃঙ্খলা তৈরির চেষ্টার সময় কয়েকজনকে আটকের খবরও পাওয়া গেছে। কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অভিযান চলতেছে। এই ইসিবি চত্বর আশপাশ এলাকা পুরোটাই সিকিউর করা হয়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং নিরাপত্তা কোনো সমস্যা নাই। দেশের বিভিন্ন জেলায় কারফিউ শিথিলের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। চট্টগ্রামে 1 ঘন্টা বাড়িয়ে 16 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। জেলায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কালও একই সময় কার্যকর থাকবে। রাজশাহীতে শিথিল করা হয়েছে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া সিলেট মহানগরী সকাল 6টা থেকে রাত 9টা এবং বরিশাল জেলায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ চলাকালে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এদিকে যতই কারফিউ শিথিল করা হচ্ছে ততই জনজীবনে ফিরেছে স্বাভাবিক ব্যস্ততা। রাজধানীর খাল, বিল আর জলাশয় দখলের বিরুদ্ধে প্রশাসনের শক্ত অবস্থানের কথা বারবার বলা হলেও সেটি কার্যকর হচ্ছে না খুব একটা। প্রশাসনের নজরদারির মধ্যে দখল হয়ে যাচ্ছে সব। সম্প্রতি দেশে অস্থিরতার সুযোগে ভরাট হয়েছে বাউনিয়া খালের একাংশ। জাহেদ সেলিমের রিপোর্ট, ছবি তুলেছেন মীর মঞ্জুরুল। ইসিবি থেকে কালশি যাওয়ার পথে স্টিল ব্রিজ সংলগ্ন বাউনিয়া খাল। ব্রিজের দুই পাশেই চলছে ভরাট কার্যক্রম। বাঁশের খুঁটি দিয়ে খাল দখল করে তারপর সেখানে ফেলা হয়েছে মাটি। খাল ছিল কোন পর্যন্ত, খাল এখন নাই বললেই চলে। বিভিন্ন সাইনবোর্ড, বিভিন্ন কোম্পানি, যদি এখান দিয়ে পানি না নামে, নিষ্কাশন না হয়, তাহলে কখনোই সম্ভব না এই ঢাকা রাজধানী বাঁচিয়ে রাখা। এই যে গাড়ি এখন রাখাই আছে, মাটি আনতেছে আর পালাইতেছে, মাটি আনতেছে পালাইতেছে। আর অন্য পাশে প্রতিদিন বেশ কয়েকটি ট্রাকে করে মাটি ফেলা হচ্ছে, যে কারণে সংকুচিত হয়ে পড়ছে এই খালটি। বিলে ফালাইতেছে না, বিলে ফালাচ্ছে এমনি ওয়ালের মতন দিয়ে এটা ফালাইতেছে। মাছরাঙার ক্যামেরা দেখে ঘটনাস্থলে আসেন আর্টিকেল স্ট্রাকচার লিমিটেডের কর্মীরা। বোঝানোর চেষ্টা করেন এটি খালের জায়গা নয়, অথচ দুই পাশ থেকেই ভরাটের প্রক্রিয়া চলছে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির এক কর্মী জানান, খালের সীমানা চিহ্নিত করা হয়েছে, সে অনুযায়ী কাজ করছে তারা। এই পাশে আর্টিকেল স্ট্রাকচার লিমিটেড, তার জমি ভরাট করতেছে। কোথায় সীমানা সেটি দেখাতে নিয়েও দেখাতে পারলেন না এই কর্মী। ঘাসে দেখাতে পারবেন? আছে পিলার, দেখেন ওই যে ঘাসের এখানে আছে। কোন জায়গায় আছে এখানে পিলার? দেশে অস্থিরতা চলাকালে সুযোগ নেয় এক শ্রেণীর মানুষ, যেটি এই খালের ক্ষেত্রে হয়েছে বলে জানালেন ঢাকার নদী ও খাল নিয়ে কাজ করা এই গবেষক। বিভিন্ন পলিটিক্যাল টার্মোইলের যে অস্থিরতা, সে অস্থিরতার সময় সুযোগ নিয়ে দখলদার এই দখলগুলো করেছে এবং সেটারই ধারাবাহিকতা আমরা এবার দেখলাম। এই কারফিউর সময় রাতের বেলা মাটি ফেলা হয়েছে। কালশি এলাকার এই খালটিকে নিয়ে সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান রয়েছে, কাজেই দখলদারদের কেউই এখানে থাকতে পারবে না বলে জানালেন ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা সংবাদ পেয়েছি যে এরকম কিছু একটা, আমি অলরেডি নির্দেশ দিয়েছি ম্যাজিস্ট্রেটকে মুভ করার জন্য। আমরা স্টপ করে তারপরে আইনি যে ব্যবস্থা আছে সেটা অবশ্যই নেব। খালের মতো থাকবে।
এই খালটি দিয়েই মিরপুর 13 ও 14 নম্বর থেকে শুরু করে ক্যান্টনমেন্ট, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার পানি তুরাগে যায়। সংকুচিত হওয়ার ফলে এই এলাকাগুলোতে জলাবদ্ধতা লেগেই থাকে। দ্রুত সীমানা চিহ্নিত করে খালের প্রবাহ ঠিক রাখার দাবি এলাকাবাসীর। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে বিগত কয়েক সপ্তাহ ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা, পরিবহন সংকট ও মোংলা বন্দর সচল না থাকার কারণে হিমায়িত চিংড়ি রপ্তানি ব্যাহত হয়েছে। এর ফলে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি। বাতিল হয়েছে রপ্তানি আদেশ। ব্যবসায়ীদের সংখ্যায় এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে চিংড়ি রপ্তানিতে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। টানা কারফিউ, ইন্টারনেট বন্ধের কারণে মংলা বন্দরে পণ্য ওঠানামা ব্যাহত হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে খুলনা অঞ্চলের হিমায়িত চিংড়ি রপ্তানি খাতে। এর ফলে রপ্তানির জন্য প্রক্রিয়াজাত করা প্রচুর পরিমাণ হিমায়িত চিংড়ি জমে গেছে বিভিন্ন ফ্যাক্টরিতে। হিমায়িত চিংড়ি রপ্তানিকারকদের সংগঠন VFFEA বলছে, গেল এক সপ্তাহে অন্তত 3000 টন চিংড়ি রপ্তানি করতে পারেনি ব্যবসায়ীরা। 10% 20% প্রবলেম আমাদের হয়েছে এক্সপোর্টে, মানে যেটা আমরা টাইম মতো শিপমেন্ট দিতে পারি। এখন আমরা চেষ্টা করতেছি ওদেরকে আবার রিকোয়েস্ট করে এই টাইমটা বাড়ানোর জন্য, ডেটটা বাড়ানোর জন্য। এটা এখনো আমরা কনফার্ম করতে পারিনি, চেষ্টা করতেছি আর কি। এই সময়টা সিজন টাইম তো প্রায় অ্যাভারেজ 100 কোটি টাকার মতো স্লো হয়ে গেছে আর কি। ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ ইন্টারনেট সংযোগ না থাকায় বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ ব্যাহত হয়েছে। ফলে অর্ডার বাতিল হচ্ছে একের পর এক। ক্রেতারা অন্য দেশে নতুন অর্ডারও করেছে। ফলে চিংড়ি রপ্তানি খাতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। গ্লোবালি আমরা ইন্টারনেটের সাথে জড়িত আমাদের ব্যবসাটা, সেই কারণে আমরা অনেকগুলো এলসি ব্যাংকে এসেও আমরা সেগুলো পাইনি। আর ডিউ টাইমে আমরা শিপমেন্ট না করার বায়াররা আমাদের উপর মনক্ষুণ্ণ, কারণ তাদেরও একটা শিডিউলে এই মাছগুলো বিক্রি করা থাকে। সেই কারণে তারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে, যে কারণে আমাদের জন্য সমস্যা হচ্ছে। এইগুলো ডাইভার্ট হয়ে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এইগুলো চলে যাচ্ছে। এই মাছ আমরা আর বিক্রি করতে পারবো কিনা এইটা নিয়ে আমরা সংশয়ের মধ্যে আছি। তবে মৎস্য অধিদপ্তর বলছে, রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে বন্ধকালীন সময় যে কারফিউ শিথিল ছিল, যদি অফিস বন্ধ ছিল, তারপর আমাদের ইন্সপেকশন সহ যেটা ল্যাবরেটরিতে পাঠানো, স্যাম্পল পাঠানো, সেই কার্যক্রমগুলো আমাদের চলমান ছিল। আমাদের যদিও 11টা থেকে 3টা অফিস, আমরা কিন্তু অফিস করি সাধারণত সন্ধ্যা হয়ে যায়, কারণ না হলে তাদের জাহাজীকরণে অনেক সমস্যা হবে। গেল অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে 1744 কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছিল, যা আগের অর্থ বছরের চেয়ে 664 কোটি টাকা কম। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় যশোর ও মেহেরপুরে ব্যাহত হচ্ছে পাট চাষ। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। যশোর প্রতিনিধি এবং মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অনুকূল আবহাওয়া ও মাটির কারণে প্রায় প্রতি বছর যশোরের মনিরামপুর, কেশবপুর, চৌগাছা, বাঘারপাড়া ও শার্শা উপজেলায় পাটের আবাদ বেশ ভালো হয়। এই কারণে চলতি মৌসুমে পুরো জেলা জুড়ে পাটের বীজ বপন করেছিলেন কৃষকরা। কিন্তু আষাঢ়ের শুরু থেকেই অনাবৃষ্টির কবলে পড়েছে যশোরাঞ্চল। এতে পাট কেটে জাগ দেয়া বা পচানোর সময় হয়ে এলেও এখনও পরিপক্ক হয়নি গাছ। এ অবস্থায় গাছ থেকে আঁশ সংগ্রহ দূরের কথা, উঠবে না উৎপাদন খরচও, বলছেন কৃষকরা। বৃষ্টি না হওয়ায় আমরা পাটের ফসলটা সুন্দর করতে পারিনি, বা পাট উঁচু হচ্ছে না, পাটের মাথা পুড়ে যাচ্ছে। পাট যেখানে 4-5 হাত লম্বা হওয়ার কথা, সেখানে 1-1.5 হাত লম্বা হয়েছে। এখন এই মুহূর্তে বর্ষা হলেও এই পাট তদ্রূপ বেড়ে উঠবে না। আমাদের এই পাট চাষে অত্যাধিক লস হচ্ছে। আমরা এই জন্যই চিন্তাধারা করেছি এই পাট চাষ আমরা বন্ধ করে অন্য কোনো চাষ করার প্ল্যান করব। মাঝে অনেকদিনই বৃষ্টি কম হওয়ার কারণে আমাদের পাটের যে কাঙ্ক্ষিত যে উচ্চতা হওয়ার কথা ছিল, আসলে সেটা একটু কম হয়েছে। আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি, আমরা যদি এই পাটকে সেচ দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে উচ্চতা সেটা পেতাম। অনাবৃষ্টি ও জলাশয়ে ভরাট সহ নানা প্রতিকূলতায় গেল কয়েক বছর ধরে লোকসানে এবার পাটের আবাদ কমে গেছে মেহেরপুরে। একই সংকটে আগামীতে পাটের আবাদ থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা ভাবছেন অনেকে। আমরা এই পাট চাষ একবারে ছেড়ে দিয়েছি। আমরা পাট নিয়ে বিশাল টেনশন, কেননা পাটের 4টি খরচ, নিড়াইনি,
তার কাটা বাবা এই যে বিনাইনি খরচ হয়েছে 700 টাকা। পাটেও খরচ বেশি, এখন নেবার খরচ 500 টাকা ধুইতে নিয়েছি, বইতে নিয়েছি, বিভিন্ন খরচ নিয়ে যাইতে ধুইতে করতে সব ফুরিয়ে যাচ্ছে। কী করে আমরা চাষ করবো, সেই জন্য আমরা পাট চাষ ছেড়ে দিচ্ছি। পাট ছাড়া অন্যান্য আবাদ করি, যেমন ঝাল, কফি, শসা, লাউ, এসব বানের সবজি আবাদ করি, লাভবান হয়ে যাচ্ছি। পাটের ছাড়া ভালো লাভ হয়, ওই জন্যে আমরা পাটের আবাদ কমে দিছি। যে সব বিলগুলো আছে, বিলগুলো তো সব মানে একজনের আওতাধীনে আছে। ওরা নদী থেকে পাইপে থেকে পানি, মোটরে পানি তুলে নদী বিলে দেয়। ওরা পাট আমাদের কীভাবে পাট চাষ দিচ্ছে? মেহেরপুরে সেই ধরনের বৃষ্টি হয়নি, তো সেই ব্যাপারে আমাদের মেহেরপুরে কৃষিতে পাট আমার মনে হয় যেহেতু পচাবারও একটা সমস্যা, পাট পচাতেও এখন চাষিরা অনেক সমস্যার সম্মুখীন হয়। এখানে পাটের আবাদটা অতীতের তুলনায় বাড়বে কিনা সন্দেহ আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে যশোর ও মেহেরপুরে এবার 47,700 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্য ধরা হয়েছে। আবাদ হয়েছে 40,270 হেক্টরে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুর সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্দোলনে গুলি না চালানো ও ডিবি হেফাজত থেকে 6 সমন্বয়কের মুক্তি চেয়ে হাইকোর্টে রিট। শিশু ফায়েজের কোমরে দড়ি পরানো ভুল ছিল, জানালো রাষ্ট্রপক্ষ। আন্দোলনকারীদের ছোঁড়া গুলি ও ইট পাটকেলে মারা যান রংপুরের শিক্ষার্থী সাইয়ের দাবি পুলিশের। বিষয়টিকে হাস্যকর বলছে সুশীল সমাজ। রাজধানীতে জলাশয় দখলের বিরুদ্ধে প্রশাসনের শক্ত অবস্থানে হচ্ছে না কাজ। দেশে অস্থিরতার সুযোগে ভরাট হয়েছে বাউনিয়া খালের একাংশ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে আমাদের সাংবাদিকদের প্রতিবেদন ও অনুষ্ঠান, আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।